আমরা যে যে এগুলা মানে যে মাটি পর্যাপ্ত পরিমাণ লোড নিতে পারবে না, এই টাইপের সয়েল গুলাকে আমরা বিভিন্ন টেকনিকে স্টেবিলাইজেশন করব বা ওগুলাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। ওগুলার যে স্ট্রেংথ আছে এই স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করব। এটা হলো সয়েল স্টেবিলাইজেশন টেকনিক। তো আমরা এখন দেখব যে তারপর থেকে আমরা ওইখানে মেকানিক্যাল স্টেবিলাইজেশন দেখেছিলাম, তারপর থেকে আমরা এখন এখান থেকে দেখব। দেখো এখানে যেটা আছে স্টেবিলাইজেশন বাই এডিটিভস। তো সয়েলের সাথে বিভিন্ন ধরনের এডিটিভস মিশ্রিত করে। এডিটিভস হলো যে মানে অন্য ম্যাটেরিয়ালস, ঠিক আছে? বিভিন্ন ধরনের এডিটিভস মিশ্রিত করে আমরা সয়েলের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করব বা স্ট্রেংথ ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করব। স্টেবিলিটি অফ দ্য সয়েল ইজ ইনক্রিজড বাই দ্য এডিটিভস। এডিটিভস এর মধ্যে কি কি হইতে পারে? একটা হইতে পারে লাইম, সিমেন্ট হইতে পারে, বিটুমিন হইতে পারে, বা রিজাইন হইতে পারে, রিজিন হইতে পারে। আচ্ছা, the strength of the mass is due to the binding and cohesive properties of additives. তার মানে আমরা এই যে এডিটিভস গুলো ব্যবহার করতেছি, এখানে লাইম ব্যবহার করতে পারি, সিমেন্ট ব্যবহার করি, বিটুমিন ব্যবহার করতে পারি। তো মাটির সাথে যদি আমরা লাইম ব্যবহার করি, চুনা পাথর বা চুন ব্যবহার করি, তাহলে মাটির সাথে যদি সিমেন্ট ব্যবহার করি, ঠিক আছে? তো এই যে লাইম, সিমেন্ট, বিটুমিন এগুলার কাজ হলো কি? এগুলো হলো যে বাইন্ডিং প্রপার্টি আছে, মানে একটার সাথে আরেকটা সংযুক্ত করে দেওয়ার একটা প্রপার্টি আছে। তো মাটির সাথে যদি এগুলা আমরা যুক্ত করি, তাহলে ওই মাটিটা পরস্পর সংযুক্ত হয়ে শক্ত হবে, যার ফলে এটা বেশি পরিমাণে স্ট্রেন নিতে পারবে, ঠিক আছে? বেশি পরিমাণ লোড নিতে পারবে। তাহলে এটা একটা টেকনিক। এখানে অ্যাপ্লিকেশন অফ লাইম স্টেবিলাইজেশন, ঠিক আছে? এখানে বিশেষ আরেকটা বিষয় হলো যে লাইম স্টেবিলাইজেশন আমরা কোথায় বা কিভাবে এটা অ্যাপ্লিকেশন, এটা ব্যবহার আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো যে সয়েল লাইম স্টেবিলাইজেশন। তার মানে মাটি, মানে সয়েল যেটা আছে, সয়েল এবং লাইমের সাথে মিশ্রণ করে আমরা স্টেবিলাইজেশন করতে পারি। অথবা সয়েল সিমেন্ট স্টেবিলাইজেশন, ঠিক আছে? সয়েলের সাথে যদি আমরা সিমেন্টের মিশ্রণ করি, তাহলে এটা সয়েল সিমেন্ট স্টেবিলাইজেশন হবে। আর সয়েল বিটুমিন স্টেবিলাইজেশন, সয়েলের সাথে যদি আমরা বিটুমিন মিশ্রিত করি, ঠিক আছে? তাহলে এই সাধারণত এই তিন ধরনের স্টেবিলাইজেশন ব্যবহার করে মাটির ক্যাপাসিটিটা বাড়ানো হয়, যেখানে রোডের মানে রোড খুব বেশি পরিমাণ লোড নিতে পারবে না এই জাতীয় এরকম অঞ্চলগুলোতে। তারপরে আছে কেমিক্যাল স্টেবিলাইজেশন। আমরা কিন্তু যে সয়েল স্টেবিলাইজেশন টেকনিকের মধ্যে তিনটা স্টেবিলাইজেশন দেখলাম: মেকানিক্যাল স্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন বাই এডিটিভস, আর একটা হলো কেমিক্যাল স্টেবিলাইজেশন। তো স্টেবিলিটি অফ দা সয়েল ইজ ইনক্রিজড বাই দ্য ইউজ অফ কেমিক্যালস। বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো এগুলা যদি আমরা সয়েলে ব্যবহার করি, তখন ওই সয়েলের স্টেবিলিটি বৃদ্ধি পায়। The strength of the mass is due to the moisture content in the soil provided by chemicals from the atmosphere. তার মানে এই যে স্ট্রেংথটা কেন বাড়ে? আমরা এই যে ধরো এই যে স্টেবিলিটি অফ দ্য সয়েল মাস ইনক্রিজ বাই দ্য ইউজ অফ কেমিক্যাল, আমরা এখানে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছি। যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি খাবার লবণ কিন্তু, তাই না? জি স্যার। এখন তো খাবার লবণ যদি আমরা মাটিতে মিশ্রিত করি, এটার স্টেবিলাইজেশন বলতেছে যে কেমিক্যাল স্টেবিলাইজেশন, মানে এটা স্ট্রেংথ বাড়বে। কেন বাড়বে? তো এই কথাটা নিচে বলা আছে, দ্য স্ট্রেংথ অফ দ্য মাস ইজ ডিউ টু দ্য ময়েশ্চার কন্টেন্ট ইন দ্য ইন দ্য সয়েল প্রোভাইডেড বাই দ্য কেমিক্যালস ফ্রম অ্যাটমসফিয়ার। তার মানে আমরা জানি যে লবণ যদি কোনো একটা পাত্রেতে আমরা রেখে দিই, অনেক দীর্ঘ সময় যদি রেখে দিই, তখন দেখা যায় যে লবণ পানি, মানে কি বলে, লবণে পানি চলে আসছে, তাই না? তো এরকম কেন হয় আসলে, যে লবণ তো শুকনো ছিল, এতে পানি কেন আসে? তো এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম মানে ক্লোরাইড, এটা হলো পানি শুষে নেয়ার ক্ষমতা আছে। মানে যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে বা বাতাসের সংস্পর্শে আসে, তখন এই বাতাস থেকে সে যে পরিমাণ ময়েশ্চার পায়, এই ময়েশ্চারটাকে সে হোল্ড করার ক্যাপাসিটি আছে, মানে ময়েশ্চারকে ধরে রাখার ক্যাপাসিটি আছে। যার ফলে লবণ কিন্তু মানে পানি পানিতে ভিজে যায় বা পানি চলে আসে লবণে। তো যখন আমরা মাটিতে এই ধরনের কেমিক্যাল স্টেবিলাইজেশন যখন ব্যবহার করব, তখন মাটিও আশেপাশে যে ময়েশ্চার থেকে যে পানি থাকবে, এই পানিটা কিছুটা শোষণ করে নেবে। এখন আমরা জানি যে একটা সয়েল যদি একেবারে থাকে, মানে শুকনা থাকে, তো এই সয়েলের যে বাইন্ডিং ক্যাপাসিটি, একটার সাথে আরেকটার বাইন্ডিং ক্যাপাসিটি, এটার তুলনায় আমি সয়েলকে যদি পানিতে মিশ্রিত করি,
মানে সয়েলকে যদি সামান্য পরিমাণ, একেবারে বেশি না, সামান্য পরিমাণ যদি পানি দেই বা এটার সাথে যদি পানি হয়, মানে সয়েলটা যদি একটু জাতীয় হয়, মানে কাদা জাতীয় হয়, একেবারে সম্পূর্ণ কাদা না, মানে সামান্য একটু ভিজে 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 থাকবে, এরকম হলে ওইটার বাইন্ডিং ক্যাপাসিটি আরো বৃদ্ধি পায়, যার ফলে তার স্ট্রেংথটা বাড়বে। তার মানে এই যে কেমিক্যাল স্টেবিলাইজেশন, এগুলার কাজটা কি? এগুলার কাজ হলো অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারকে সে ক্যারি করবে, এই যে ময়েশ্চার কন্টেন্টকে সে ক্যারি করবে, ময়েশ্চার কন্টেন্টের মাধ্যমে সয়েলটা মানে তখন বাইন্ডিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, যার ফলে এটার স্ট্রেংথ বাড়বে। আচ্ছা, তারপরে যেটা আসতেছে আমাদের রোডের অনেকগুলা ক্লাসিফিকেশন ছিল গত ক্লাসে। এখানে আমি যদি বলি, এই যে এখানে 4টা রোড ছিল, 4 ধরনের। একটা হলো আর্থ রোড, তারপরে গ্রাভেল, ব্রিক, স্টেবিলাইজড রোড। 5 নম্বরে গিয়ে আমরা এখন পড়াশোনা করব। 5 নম্বরে হলো আচ্ছা, তো 5 নম্বরে এটা আসতেছে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বা WBM রোড। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড, WBM। এন্ড ওয়াটার বাউন্ড ম্যাকাডামটা কি আসলে মূলত? এটা হলো ইন 1858 MC Adam was a Scottish engineer who introduced the idea of constructing road। আচ্ছা, সে এক ধরনের রোড তৈরি করার একটা আইডিয়া নিয়ে আসে, যেটা হলো কম্পোস্ট অফ স্মল সাইজেস এগ্রিগেট স্টোন। মানে হলো এখানে কি থাকবে? স্মল সাইজেস স্টোন থাকবে, মানে পাথর থাকবে, ছোট ছোট পাথর থাকবে, হেল্ড টুগেদার বাই মিনস অফ বাইন্ডিং মেটেরিয়াল। মানে হলো যে এই পাথরগুলোকে বাইন্ডিং মেটেরিয়াল দ্বারা মানে বাইন্ডিং মেটেরিয়াল দ্বারা পরস্পর আটকানো থাকবে। এখন এই যে এই ধরনের, আমরা কিন্তু এর আগ পর্যন্ত যেগুলা শুধুমাত্র আমরা দেখেছিলাম যে আর্থ রোড শুধুমাত্র মাটি, ব্রিক শুধুমাত্র ব্রিক দেওয়া হচ্ছে, তো তারপরে আবার দেখলাম স্টেবিলাইজেশন রোড, মানে হলো যে এটার মাটির ক্যাপাসিটি খুব কম, এটাতে মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্টেবিলাইজেশন করেছি, এটার মাধ্যমে আমরা মাটির ক্যাপাসিটিটা বৃদ্ধি করব, মাটির স্ট্রেংথ বৃদ্ধি করব। কিন্তু এই যে সর্বপ্রথম এই যে MC আদম, সে প্রথম একটা আইডিয়া নিয়ে আসে যে আমরা যদি স্টোন ব্যবহার করি, এই স্টোনের সাথে যদি বিভিন্ন ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করি, বাইন্ডিং ম্যাটেরিয়াল মধ্যে কি হইতে পারে? এটা হইতে পারে সিমেন্ট অথবা বিটুমিন। যে তো বাইন্ডিং ম্যাটেরিয়াল যদি ব্যবহার করি, তাহলে ওই স্টোন এবং বাইন্ডিং ম্যাটেরিয়াল গুলো পরস্পর মানে কি বলে, পরস্পর থাকবে, হেল্ড থাকবে, মানে পরস্পর আটকানো থাকবে, যার ফলে ওইটার স্ট্রেংথ অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো এই যে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, দিস টাইপ অফ রোড, সরি এখানে ROAD রোড ইজ দ্য নেম ম্যাকাডাম রোড। আচ্ছা, ইট ইজ লো কস্ট রোড। আচ্ছা, রোড, দ্য টার্ম ম্যাকাডাম ওয়াজ কোয়ালিফাইড বাই দ্য। তাহলে বিষয়টা বুঝতে পারলা? তার মানে এখানে কি কি থাকবে? এখানে থাকবে হলো বাইন্ডিং ম্যাটেরিয়াল আর স্টোন চিপস, ঠিক আছে। তাহলে বাইন্ডিং ম্যাটেরিয়ালের মধ্যে এখন আমি এটা পরে দেখতেছি যে কি কি থাকবে, আসলে কোথায় ছিল ও স্টেবিলাইজেশন। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে ম্যাকাডাম, যে দা টার্ম ম্যাকাডাম ওয়াজ কোয়ালিফাইড বাই দা, ম্যাকাডাম শব্দটি এখানে আসলে মূলত যে বিষয়ের সাথে কানেক্টেড, এটা হলো ওয়াটার বাউন্ড। 1 নম্বর আমরা বলতেছি ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, তার মানে ম্যাকাডাম ইজ দা স্টোন ম্যাটেরিয়াল আর হেল্ড টুগেদার বাই এডিশন অফ ওয়াটার এন্ড ফিলার। তার মানে ম্যাকাডাম, এই যে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম WBM রোড যেটা বলতেছি, এইটার মধ্যে কি থাকবে? এইটা তো স্টোন পার্টিকেল গুলো থাকবে, এর মাঝখানে আমরা ফিলার দিব, ফিলার বলতে বিভিন্ন সয়েল দিতে পারি, বা আমরা স্যান্ড যেগুলো বলতেছি স্যান্ড দিব। তো স্যান্ড দিয়ে আর কোনো এখানে বিটুমিন বা সিমেন্ট এ জাতীয় কিছু দেওয়া হবে না, এখানে শুধুমাত্র পানি দেওয়া হবে। তো পানি দিলে স্যান্ড এবং এই কি বলে স্টোনের মধ্যে একটা বাইন্ডিং ক্যাপাসিটি, একটা বন্ড তৈরি হবে। তো এইটার মাধ্যমেই মানে এই কাজ করবে। এই যে স্বাভাবিক আমরা যখন রোড করতে যাই, প্রথম অবস্থায় দেখো যখন পাথর বিছায়, পাথর বিছানোর পর ওইখানে বালি দেয়, তো এই পাথর বিছানোর পর যে বালি দেওয়া যে রোডটা তৈরি হলো, এটাই হলো WBM রোড, মানে হলো ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, ঠিক আছে। তো এখানে থাকবে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম ইফ the stone materials are held together by the addition of the water and filler। তার মানে এখানে কোনো বিটুমিন বা এই জাতীয় বাইন্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে না,
যদি এখানে ওয়াটারের মাধ্যমে এইটার ম্যাটেরিয়ালস গুলো হেল্ড পরস্পর আবদ্ধ থাকে তখন এগুলাকে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বলা হচ্ছে। তারপরে ড্রাই বাউন্ড ম্যাকাডাম আচ্ছা ড্রাই বাউন্ড ম্যাকাডাম ইফ দ্য স্টোন ম্যাটেরিয়াল আর হেল্ড টুগেদার বাই মেকানিক্যাল ইন্টারলক। এখন স্টোন ওই কালকে যেটা বলছিলাম যে এখানে আসলে কোনো পানি টানি দেওয়া হবে না, তবে যে স্টোন ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করা হচ্ছে স্টোন ম্যাটেরিয়াল গুলো যে পরস্পর যেহেতু অ্যাঙ্গুলার একটা সাথে আর একটা ফ্রিকশন হবে, তো এই ফ্রিকশনের কারণে এটা হলো স্টোন ম্যাটেরিয়াল গুলো টিকে থাকবে। তো এই ধরনের যে রোড গুলা এটাকে বলা হচ্ছে ড্রাই বাউন্ড ম্যাকাডাম, ঠিক আছে। তো এটা মেকানিক্যাল ইন্টারলকের মাধ্যমে কানেক্টেড থাকবে। তারপর ওয়েট মিক্স হলো ম্যাকাডাম হলো ইফ গ্রেডেড স্টোন আর মিক্সড উইথ ওয়াটার এন্ড কম্প্যাক্টেড। তাহলে ওই যে দেখো যে যে স্টোন গুলো যদি পানির সাথে মিক্স করা হয় এবং সেটাকে যদি কম্প্যাক্ট করা হয় তখন এই যে ধরনের রোড তৈরি হবে এটাকে বলা হচ্ছে ওয়েট মিক্স ম্যাকাডাম। তারপরে পেনিট্রেশন ম্যাকাডাম হলো ইজ এ বিটুমিনাস ম্যাটেরিয়ালস ইজ স্প্রেড আচ্ছা ওভার দ্য স্টোনস এন্ড অ্যালাউড টু পেনিট্রেশন। তার মানে রাস্তার মধ্যে আমরা প্রথম এই ধরনের ইয়াতে যখন করব তখন প্রথম হলো স্টোন চিপস বিছাবো, মানে সব জায়গায় স্টোন দিব, মানে পাথর দিয়ে পরে হলো উপর দিক থেকে আমরা বিটুমিন স্প্রে করে দিব, মানে বিটুমিন হলো যে স্প্রে করে দেব, ঠিক আছে। এখন যদি বিটুমিন স্প্রে করে দেই তাহলে বিটুমিন যতটুকু নিচের দিকে যাইতে পারে ততটুকু নিচের দিকে যাবে, মানে যতটুকু পেনিট্রেশন হইতে পারে ততটুকু পেনিট্রেশন হবে। এই পেনিট্রেশনের মাধ্যমে তাহলে বিটুমিন ফাঁকা জায়গাটুকু পূরণ করে এটা হলো যে স্ট্রেংথ গেইন করবে। এটা হলো পেনিট্রেশন ম্যাকাডাম। বিষয়গুলো কি বুঝতে পারলাম? চারটা এখানে ছিল, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, জি স্যার। ড্রাই বাউন্ড ম্যাকাডাম, ড্রাই বাউন্ড। ওয়েট মিক্স, পেনিট্রেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে জি যেটা স্যার। আসতেছে এখন আমরা ওয়াটার বাউন্ড ম্যাকাডাম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে, ডব্লিউবিএম রোড সম্পর্কে। তো দেখো ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড বা ডব্লিউবিএম রোড ইজ এ ডেন্স এন্ড কম্প্যাক্ট কোর্স অফ রোড পেভমেন্ট। তার মানে আমরা এখানে দেখছি যে এখানে স্টোন ব্যবহার করা হচ্ছে, তারপরে কম্প্যাকশন করা হবে। আচ্ছা, কম্প্যাক্ট কোর্স অফ রোড পেভমেন্ট ইন হুইচ কোর্স এগ্রিগেট আর কেপ্ট বাউন্ডেড বাই দ্য অ্যাকশন অফ রোলিং এন্ড ভয়েডস আর ফিল্ড উইথ আচ্ছা স্ক্রিনিং এন্ড বাইন্ডিং ম্যাটেরিয়াল উইথ দ্য হেল্প অফ ওয়াটার। তার মানে এখানে হলো যে যে আমরা কোর্স এগ্রিগেট বা যেগুলো স্টোন বলতেছি, স্টোন বা ব্রিক চিপস, যেগুলা ব্রিকের খোয়া, এগুলো আমরা ব্যবহার করতেছি। তারপরে এখানে ভয়েড গুলা যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো হলো স্যান্ডের মাধ্যমে আমরা ফিল আপ করতেছি। এখন এই স্টোন অথবা এগ্রিগেট মানে কোর্স এগ্রিগেট এবং স্যান্ডের মাঝখানে যে বাইন্ডিং ক্যাপাসিটিটা আমরা পানির মাধ্যমে, মানে এখানে পানি ছিটায় দেওয়া হবে, পানি ছিটায় দেওয়ার কারণে এখানে হলো যে এটা বাইন্ডিং ক্যাপাসিটিটা তখন গেইন করবে, ঠিক আছে। তো এই ধরনের রোড গুলাকে আমরা ডব্লিউবিএম রোড বলতেছি, ঠিক আছে, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড বলতেছি। এখন দ্য স্ট্রেংথ অফ ডব্লিউবিএম কোর্স ইজ দাস প্রাইমারি ডিউ টু, এখন দেখো তাহলে স্ট্রেংথ এই যে ডব্লিউবিএম রোডের যে স্ট্রেংথটা বাড়লো এটা কিসের কারণে হয়? তাহলে আমরা এখানে স্টোনের চিপস ব্যবহার করতেছি, ব্রিকের খোয়া ব্যবহার করতেছি। তো স্টোনের যখন চিপস ব্যবহার করব একটা স্টোন আর একটা স্টোনের সাথে ঘর্ষণ হবে বা ফ্রিকশন হবে। তো এই ফ্রিকশনের কারণে অথবা যে মেকানিক্যাল ইন্টারলক যেটা বলা হচ্ছে, ধরো আমি যদি বলি যে এখানে একটা স্টোন আছে, এখানে একটা স্টোন, উপর থেকে আর একটা স্টোন এদিকে এসে আটকে গেল, এই যে তিনটা স্টোন মিলে কিন্তু একটা মানে একেবারে খুব শক্ত একটা জিনিস তৈরি হয়ে গেল। তো এইটা বলা হয় মেকানিক্যাল ইন্টারলক, ঠিক আছে। তো এই মেকানিক্যাল ইন্টারলকের মাধ্যমে the mechanical interlock in the aggregate particles in the cohesion between the aggregate particles। তারপরে আছে কি যে মানে এই যে মেকানিক্যাল ইন্টারলকের মাধ্যমে তারপরে ব্রিক এবং স্টোনের মধ্যে যে মেকানিক্যাল ইন্টারলক মানে স্টোন গুলোর মধ্যে মেকানিক্যাল ইন্টারলক হচ্ছে, এবং স্টোন এবং এই যে ফিলার যে ধরো এখানে পাথর আছে এখানে স্টোন, তো এই ফাঁকা জায়গা যদি স্যান্ড দ্বারা ফিল আপ হয়, তো এই স্যান্ড এবং এগুলার মাঝে আমি যেটা বলে আসতেছি যে ওয়াটার দ্বারা এটা বাইন্ডিং ক্যাপাসিটিটা তৈরি হবে। তার মানে এই যে দেখো এই যে ডিউ টু দ্য সয়েল ময়েশ্চার বাইন্ডার্স, তাহলে এখানে একটা হবে হলো যে মেকানিক্যাল ইন্টারলকের মাধ্যমে স্ট্রেন গেইন করতে পারে, অথবা এই যে পার্টিকেলস এর মধ্যে কোহেশনের মাধ্যমে, ঠিক আছে। কোহেশন কখন ডেভেলপ হবে? যখন এখানে ময়েশ্চার আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মেথড অফ রোলিং। এখন ওই যে যখন ব্রিক মানে স্টোন গুলা যখন বসানো হয়, স্টোন গুলা যখন করা হয় তখন ওই যে কি বলে রুলার দ্বারা
এটাকে মিশ করা হয় না, মিহি করা হয় না, মানে কম্প্যাকশন করা হয়, ঠিক আছে। তো এই মানে রোলিং করার জন্য যে মেথড, আমরা এখন এই সম্পর্কে পড়াশোনা করব, মেথড অফ রোলিং, ঠিক আছে। তো এটা হলো স্টার্টেড ফ্রম দা এজ, আচ্ছা স্টার্টেড ফ্রম দা এজ এন্ড স্লোলি প্রসিড টুয়ার্ডস দা সেন্টার। তার মানে যে রাস্তাটা থাকবে এই রাস্তার সাইড থেকে আমরা রোলিং করা শুরু করব। রোলিং তো ওই যে যেগুলা রুলার আছে এগুলোর মাধ্যমে করা হয়। তো এখান থেকে এই সাইড থেকে শুরু করব রোলিং। ধরো এই সাইড থেকে শুরু করলাম, এরকম আসলাম, আবার এই সাইড থেকে শুরু করলাম। তো এরকম সাইড থেকে শুরু করে করে আমরা সেন্টারের দিকে যাব, মাঝখানের দিকে যাব, ঠিক আছে। এটা হলো রোলিং করতে করতে আমরা মাঝখানের দিকে যাব। রোলিং তো বুঝতেছো, যে ওইটা যখন ওই যে রুলারের মাধ্যমে যখন কম্প্যাকশন করা হয়, তো জি এটার জি। প্রসিডিউরটা কি? এটা হলো আমরা সাইড থেকে মানে সাইড থেকে শুরু করে ভিতরের দিকে যাব। Started from the edge and slowly proceed towards the center, move slowly। এবং কি মানে যখন রুলারটা চালানো হবে তখন খুব স্লোলি চালাতে হবে। কি কারণে? যখন আমি যদি হ্যাঁ অনেক অনেক জোরে যদি চালানো হয় তখন এক ধরনের জার্ক সৃষ্টি হবে। তো এই জার্কের কারণে কোরুগেশন বা উঁচু নিচু মানে উঁচু নিচু ওয়েভি সারফেস তৈরি হয়ে যেতে পারে। তার মানে এটা হলো মুভ স্লোলি বিকজ জার্ক ডেভেলপস কোরুগেশন। তারপরে হলো ফরওয়ার্ড forward and backward changing are not at all the same time at the same place। মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মানে একটা রুলার আসতেছে, একটা রুলার ধরো রুল করে করে এদিকে যাচ্ছে, এখানে আসলো, আবার যে চেঞ্জ করবে যখন আবার যদি এদিক দিয়ে আসে তখন এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মানে এদিক সামনের দিকে যাচ্ছিল আবার যদি এখানে চেঞ্জ করে তখন ওইখানে মানে দেবে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড চেঞ্জিং আর নট এট দ্য সেম প্লেস, ভিন্ন প্লেসে হইতে হবে। তবে লো স্পোর্ট পিলার ফিল্ড উইথ এডিশনাল ম্যাটেরিয়াল, যেখানে ধরো এরকম আমরা রাস্তার মধ্যে রুলিং করতেছি, দেখা গেল যে এখানে একটু নিচু হয়ে আছে, ঠিক আছে। তো এখন কি করতে হবে? এখানে আগে মাটি দিতে হবে বা আগে অন্য ম্যাটেরিয়ালস দিয়ে তারপরে রুলিং করতে হবে, তাই না? তো এই কথাটা এখানে বলা হয়েছে যে লো স্পোর্ট ফিল্ড উইথ এডিশনাল ম্যাটেরিয়ালস। তারপর সাবসিকুয়েন্ট পাস ওভারল্যাপ অ্যাট লিস্ট 1/3 অফ উইথ। তার মানে একটা রুলার যখন যাবে তখন অপর আরেকটা রুলার যখন আসবে, এটা অবশ্যই ধরো একটা রুলার গেল এই এতটুকু পোর্শনে, আরেকটা রুলার যখন আসবে তখন এইটার 1/3 মানে হলো যে এই 3/1 জায়গা অবশ্যই আবার ওভারল্যাপ করতে হবে, ঠিক আছে। মানে এরকম না যে একটা রুলার এদিকটা গেল আরেকটা রুলার শুরু হবে এখান থেকে, এরকম করা যাবে না, তাহলে মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে যাবে। তো এটা কি করতে হবে যে 1/3 মানে 3/1 আবার ওভারল্যাপ আবার একবার বেশি নিতে হবে। হ্যাঁ 3/1 একবার তো করা হবে, একবার তো চাকা গেল, তো চাকার যতটুকু যাচ্ছে আবার যখন আরেকটা আবার যখন লেয়ারে যাব তখন আবার ওইটারও 3/1 নিয়ে আমাদের কাজ করতে হবে, ওভারল্যাপ করতে হবে। জি তার মানে সাবসিকুয়েন্ট পাস ওভারল্যাপ অ্যাট লিস্ট 1/3 অফ উইথ। তারপরে রুলার অলওয়েজ কিপ ডাম্প। তারপরে রুলারটাকে যে তোমরা একটু খেয়াল করলে দেখবা যখন এই ধরনের রুলার গুলো হয় তখন চাকাটা বারবার ভিজানো হয়, ঠিক আছে, বা পানি মানে ইয়াতে রোডের মধ্যে পানি দেওয়া হয়। তো এই রোলারটা সবসময় ডাম্প রাখা হয়, মানে স্যাঁতস্যাঁতে রাখা হয় বা ভিজা রাখা হয়, ঠিক আছে। তো এগুলো আমরা মেথড পড়লাম যে ডব্লিউবিএম রোড যখন আমরা তৈরি করব তখন কি ধরনের মেথড আমাদের রোলিং করা হবে, ঠিক আছে। এখন দেখো ডব্লিউবিএম রোডের কনস্ট্রাকশন স্টেপ কি। তাহলে কনস্ট্রাকশন স্টেপ যদি আমরা দেখতে যাই তখন এটা আমরা ইজিলি বুঝতে পারি যে প্রথমে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে, যে ফাউন্ডেশনের উপর আমরা স্টোন গুলা রাখবো, ঠিক আছে। তো প্রিপারেশন অফ ফাউন্ডেশন, ঠিক আছে। তো ফাউন্ডেশন লেয়ার বা এটাকে সাবগ্রেড বলা হচ্ছে। সাবগ্রেড মানে আমরা সাবগ্রেড ইজ প্রিপার উইথ প্রপার ক্যাম্বার, ঠিক আছে। এন্ড ক্যাম্বার তো আমি কালকে বুঝাইছিলাম যে যে রোডের মাঝখানে যে উঁচু জায়গা দেওয়া হয় এই ধরনের উঁচুকে ক্যাম্বার বলা হয়। এন্ড দা লুজ ম্যাটেরিয়ালস আর ক্লিন, ঠিক আছে। তো এখানে যে ফাউন্ডেশনকে প্রপার ক্যাম্বারে করা হবে এবং যে লুজ ম্যাটেরিয়ালস গুলো আছে এই লুজ ম্যাটেরিয়ালস গুলো পরিষ্কার করতে হবে। ফর কারেক্ট অ্যালাইনমেন্ট এন্ড ল্যাটারাল কনফাইনমেন্ট ব্রিক অন এজ আর লেড আচ্ছা অ্যালং দা রোড এজ। তো যখন এই ডব্লিউবিএম লোড করা হবে তখন যাতে এই যে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, মানে হলো এটার পজিশন ঠিক থাকে, এর কারণে এই যে এই সাইডে দেখবা যে ব্রিক দেওয়া হয়, ঠিক আছে, একটা লেয়ারের ব্রিক দেওয়া হয় এই সাইডে। তো এইটা বলা হচ্ছে যে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই সাইডে এক লেয়ারের ব্রিক বা আবার এই সাইডে এক লেয়ারের ব্রিক, যাতে মাটিগুলো পড়ে না যায় এবং অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে, ঠিক আছে।
এটা হলো প্রিপারেশন অফ ফাউন্ডেশন। তাহলে আমরা পরিষ্কার করব ফাউন্ডেশনটাকে, ওইখানে লুজ যে ম্যাটেরিয়াল আছে ওগুলো দূর করে দিব। তারপরে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য ব্রিক দিব এই যে। তারপরে স্প্রেডিং, আচ্ছা স্প্রেডিং অফ কোর্স এগ্রিগেট। এখন কোর্স এগ্রিগেট গুলোকে ছড়াই দিব, মানে হলো যে আফটার স্প্রেডিং কোর্স এগ্রিগেট প্রপার কম্প্যাকশন ইজ ডান বাই রোলার। তারপরে কোর্স এগ্রিগেট কি, এই যে স্টোন বা ব্রিক চিপস, তো এইগুলাকে আমরা স্প্রেড করে দিব। তো এইগুলা স্প্রেড করে দেওয়ার পরে আমাদের এই যে রুলারের মাধ্যমে কম্প্যাকশন করতে হবে। তারপরে তৃতীয় নম্বর যেটা আসতেছে অ্যাপ্লিকেশন অফ স্ক্রিনিং। তাহলে স্ক্রিনিং অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে ড্রাই স্ক্রিনিং আর অ্যাপ্লাইড ওভার কম্প্যাক্টেড সারফেস এন্ড রুলার টু ফিল দ্য ভয়েডস। তাহলে এখানে স্ক্রিনিং বলতে কি বোঝাচ্ছে, স্ক্রিনিং বলতে এই যে মানে স্যান্ড যেগুলো হলো যে আমরা ছিটিয়ে দিব, ঠিক আছে, মানে হলো যে এগ্রিগেট যেগুলো কোর্স এগ্রিগেট ব্যবহার করছি বা যেগুলো হলো ব্রিক চিপস আমরা ব্যবহার করছি, এগুলা ফাঁকা জায়গাগুলো আমরা স্ক্রিনিং এর মাধ্যমে বা স্ক্রিনিং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এখানে ফিল আপ করবো। এখন অ্যাপ্লিকেশন অফ বাইন্ডার ম্যাটেরিয়াল। তাহলে আফটার অ্যাপ্লিকেশন অফ সয়েল বা এই যে স্ক্রিনিং কে আমরা সয়েল বলতেছি, এই অ্যাপ্লিকেশন অফ সয়েল ওয়াটার ইজ স্প্রিংক ওভার এন্ড রুলড টু ফিল দ্য ভয়েডস। তাহলে এখন প্রথম তো কোর্স এগ্রিগেট দিলাম, তারপরে সয়েল দিলাম। এখন বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা যেহেতু ডব্লিউবিএম রোড এর কনস্ট্রাকশন স্টেপস পড়তেছি, তার মানে ডব্লিউবিএম রোডের মধ্যে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা জানি এটা পানি ব্যবহার করা হয়, তাই না, পানি ছিটিয়ে দেওয়া হয়। তো ফাইনালি আমরা পানি ছিটিয়ে দিব এবং পরে কম্প্যাকশন করব। তারপরে ফিনিশিং দ্য সারফেস। ফাইনালি যে ফিনিশিং দ্য সারফেস, এটা হবে রোড সারফেস ইজ অ্যালোয়েড টু ড্রাই ওভারনাইট এন্ড নেক্সট ডে। তার মানে এক রাত এবং তারপরের দিন আমাদের যে সারফেসটা হলো, যেটাকে কম্প্রেশন করা হলো, এটাকে ড্রাই করতে হবে, শুকাইতে দিতে হবে। Sand or earth layer 6 millimeter is spread on the surface and rule after lightly sprinkler water. The road may be open for traffic after a day or 2 day. আচ্ছা, তার মানে যখন এইটা প্রিপারেশন হয়ে গেল একদিন এবং তারপরে মানে এক রাত এবং পরের দিন আমরা রাখলাম, তারপরে হলো যে এখানে 6 মিলিমিটারের একটা স্যান্ড লেয়ার দিতে হবে বা বালির লেয়ার দিতে হবে। তারপরে সামান্য পানি দিয়ে ওইখানে আবার রোলিং করে পরে হলো যে এটা ব্যবহারের জন্য ওপেন করা যাবে, ঠিক আছে। বুঝতে পারলাম? এটা হলো ডব্লিউবিএম রোড, মানে শুধুমাত্র এই যে খোয়া, এটার উপরে যে মাটি দিয়ে বা এটার উপর স্যান্ড দিয়ে যে ধরনের রোড গুলা তৈরি করা হয়, এগুলাকে বলা হয় ওয়াটার বাউন্ড ম্যাকআডাম বা ডব্লিউবিএম রোড। কোনো প্রশ্ন? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমাদের রোড সারফেস আরো কয়েক ধরনের আছে। এটা হলো আমরা কি পর্যন্ত পড়ছি, এই যে ডব্লিউএম রোড, ওয়াটার বাউন্ড ম্যাকআডাম রোড, তারপরে 6 নম্বরে, এটা 6 নম্বর হবে। ঠিক আছে, আমরা এগুলা পড়ছি। তো এইটা হলো 6 নাম্বার, ঠিক আছে, মানে আমরা রোডের বিভিন্ন ধরনের, এটা হলো 7। তো এই 6 হলো বিটুমিনাস রোড। তো বিটুমিনাস রোড ইন হুইচ দ্য সারফেস অফ লো কস্ট রোড ইজ ট্রিটেড উইথ সাম বিটুমিনাস ম্যাটেরিয়াল। এখন এই যে লো কস্ট রোড যেগুলো ডব্লিউবিএম রোড আমরা যেগুলো তৈরি করলাম, এগুলার সারফেসটাকে যদি আমরা আরেকটু ট্রিট করতে পারি, মানে বিটুমিন ব্যবহার করে যদি আমরা সারফেসটা ট্রিট করি, তখন এই ধরনের রোড গুলাকে বলা হবে বিটুমিনাস রোড, ঠিক আছে। তারপরে আসতেছে সিমেন্ট কংক্রিট রোড। তারপরে ইন হুইচ সিমেন্ট ইজ ইউজ অ্যাজ এ বাইন্ডার ম্যাটেরিয়াল। তাহলে বিটুমিন যদি বাইন্ডার ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় তখন এটাকে বলা হচ্ছে বিটুমিনাস রোড। আর যদি সিমেন্ট ব্যবহার করা হয় তখন সিমেন্ট কংক্রিট রোড। আর যদি পানি ব্যবহার করা হয় তখন তো ওয়াটার বাউন্ড ম্যাকআডাম, এটা আমরা পড়েই আসলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এগুলার ডিটেলস সম্পর্কে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো জেনারেল প্রিন্সিপালস অফ রোড পেভমেন্ট ডিজাইন। তো রোড পেভমেন্ট ডিজাইনের জন্য আমাদের যে যে প্রিন্সিপাল গুলো ফলো করতে হবে বা যে যে বিষয়গুলো দেখতে হবে, সেই বিষয়টা হলো road pavement is a stable layer constructed over the natural soil to support and distribute the heavy roads. তো এটা তো রোড পেভমেন্ট সম্পর্কে আমরা জানলাম যে উপরে যে লেয়ারটা দেওয়া হবে যেটা হলো খুব শক্ত হবে বা স্টেবল হবে, এবং এটা হলো যে উপর থেকে হুইল লোড গুলা নিয়ে এটা হলো যে নিচের মাটিতে ট্রান্সফার করবে। আচ্ছা, এখন দেখো
তাহলে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ রোড প্যাভমেন্টের যে ক্যারেক্টারিস্টিক থাকার কথা, ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স, এটা হলো যে রোড প্যাভমেন্ট শুড বি স্ট্রং টু উইথস্ট্যান্ড দ্য স্ট্রেস। উপর থেকে যে পরিমাণ হুইল লোড আসতেছে, মানে চাকার যে পরিমাণ লোড আসতেছে, এই চাকার লোডের কারণে এটা যাতে উইথস্ট্যান্ড করে, মানে এটা যাতে টিকে থাকে। তাহলে এই ধরনের আমাদের এটা প্রপার্টি থাকতে হবে। তারপরে হলো সাফিসিয়েন্ট থিক, মানে পর্যাপ্ত পরিমাণ থিকনেস থাকতে হবে। যদি একেবারেই সামান্য পরিমাণ থিকনেস দেওয়া হয় তাহলে সহজে ভেঙে যাবে, ঠিক আছে। তারপরে হলো হার্ড সারফেসটা খুব হার্ড হইতে হবে। তবে ডাস্ট প্রুফ, এখানে কোনো ময়লা ময়লা মানে এখান থেকে উৎপাদিত হবে না। দেখা গেল অনেক রোড আছে যে রোড ভেঙে ওইখানে গ্রীষ্মকালে খুব পরিমাণ ধুলাবালি হয়, তাহলে এই ধরনের হওয়া যাবে না। তবে গুড রাইডিং কোয়ালিটি, এবং এটার মধ্যে গাড়ি চালানোর কোয়ালিটিটা খুব ভালো হইতে হবে, মানে খুব সুন্দরভাবে স্মুথলি গাড়ি চালানো যেতে পারবে। তারপরে এডুকুয়েট রাফনেস, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে রাফনেস থাকতে হবে। দেখো রাফনেস বলতে কি, রাফনেস বলতে যে একটা সারফেসের মধ্যে আমরা যখন কোনো একটা গাড়ি চালাচ্ছি, তো এইটার কারণে এই যে সারফেস এবং এই চাকা এখানে একটা ফ্রিকশন হয়, মানে হলো যে দেখবা যে রোডের যে সারফেসটা কিন্তু একেবারে স্মুথ করা হয় না, ঠিক আছে। একেবারে যদি স্মুথ করা হয়তো তখন ওইটা ফ্রিকশনাল লেস। যেমন বরফ তো একেবারে স্মুথ, এটা হলো ফ্রিকশনাল, মানে ফ্রিকশন এখানে জিরো। মানে হলো যে এইটার ফলে এখানে বরফ দিয়ে কিন্তু কেউ হাঁটাচলা করতে পারে না স্বাভাবিক অবস্থায়, স্কুটার ছাড়া, মানে ওই স্পেশাল শু ছাড়া। তো এখন রোড সারফেসটা যদি আমরা এরকম স্মুথ করে দিই, তাহলে কিন্তু এখানে গাড়ি হিউজ পরিমাণ স্লিপ খাবে, যখন সে থামাইতে হবে বা ব্রেক করবে তখন এর সাথে সাথে স্লিপ করবে। তো এই ধরনের হওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণ রাফনেস থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ উঁচু নিচু থাকতে হবে। আবার এরকম উঁচু নিচু বা এরকম রাফনেস থাকা যাবে না যার যার ফলে গাড়ি চালাইতে কষ্ট হয়, বা গাড়ি বিভিন্ন ধরনের শব্দ হবে, সাউন্ড হবে, ভাইব্রেশন হবে, এগুলাও এরকমও করা যাবে না। তার মানে এডিকুয়েট পর্যাপ্ত পরিমাণ রাফনেস থাকতে হবে। ইমপারভিয়াস সারফেস, তার মানে যে সারফেসটা আমরা ব্যবহার করব এটা অবশ্যই ইমপারভিয়াস হইতে হবে। ইমপারভিয়াস না হলে এখান দিয়ে পানি ঢুকবে, তাহলে পানি ঢোকার ফলে এটা সহজে নষ্ট হয়ে যাবে। তারপরে যে 8 নাম্বার আসছে লং লাইফ, মানে এটার লাইফটা অনেক বেশি পরিমাণ পেতে হবে। তারপরে মিনিমাম মেইনটেনেন্স কস্ট, তাহলে মেইনটেনেন্স কস্টটা সবচেয়ে মিনিমাম হইতে হবে। এখন আমি একটা রাস্তা তৈরি করলাম 2 বছর পর বা 6 মাস পর থেকে যদি ওইটা আবার নষ্ট হওয়া শুরু করে, তাহলে আমাদের মেইনটেনেন্স কস্ট এটা অনেক বেড়ে যাবে। মেইনটেনেন্স কস্ট যাতে মিনিমামে থাকে, এগুলো হলো যে আমাদের ক্রাইটেরিয়া গুলো, আমাদের বা ক্যারেক্টারিস্টিক গুলা রোড পেমেন্ট ডিজাইনের সময় আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন দেখো বেসড অন স্যার এক্সট্রা, রোডে রাফনেস হ্যাঁ রাফনেস রাখা হয় কেন স্যার? রাফনেস আচ্ছা এইটাই আমি বললাম যে ধরো বরফ, যেখানে বরফ আছে একেবারে বরফ সম্পূর্ণ, ঠিক আছে। তো বরফের জি মধ্যে কি বরফের মধ্যে কি স্বাভাবিক মানুষ হাঁটতে পারে? না স্যার। কেন হাঁটতে পারে না বলো তো? আমরা যদি হাঁটতে হয়, আমাদের পা যদি আমরা মাটিতে রাখতে চাই, দেখো এইটা ধরো সারফেস, তো আমি পা রাখতেছি এরকম হুম, বাঁকা হয়ে, মানে এরকম, মানে এরকম আমি হাঁটতেছি এরকম বাঁকা হয়ে পা রাখতেছি, তাই না? তো আমরা কি হয়, এই আমি যদি এই পরিমাণ মানে এদিক থেকে লোড দেই, এই রোডও আমাকে বিপরীত, মানে নিউটনের তৃতীয় সূত্র কি বলে যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দিবে, তাই না? তাহলে এটা হলো সমান জি এবং বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে। এইটা যদি আমরা দুইটা কম্পোনেন্টে বিভক্ত করি, একটার ফোর্স যাবে এদিকে আর একটা ফোর্স যাবে এদিকে, আচ্ছা যাই হোক। তো এই যে এই ফোর্সের কারণে কিন্তু আমরা সামনের দিকে আগাইতে পারি। এখন যে প্রশ্ন হলো, এখানে যদি কোনো ধরনের ফ্রিকশন না কাজ করে, কোনো ধরনের ফ্রিকশন যদি না থাকে, তাহলে তাহলে কিন্তু আমরা এরকম এই যে এদিকে পাড়া দিব আর পা পিছলে এদিকে চলে যাবে, তাই না? তখন কিন্তু আমরা আর সামনের দিকে আগাইতে পারবো না বা হাঁটতে পারবো না। বা কোন একটা গাড়ি যখন চলতেছে, যখন গাড়ি ধরো চাকা ঘুরতেছে, এখানে যদি কোনো ফ্রিকশন রোডের সাথে যদি তার তেমন একটা ফ্রিকশন বা ঘর্ষণ না কাজ করে, তাহলে চাকা ঘুরতেই থাকবে। যেমন কাদার মধ্যে যখন গাড়ি আটকে যায়, দেখো যে ওইখানে ফ্রিকশন অনেক কম হয়, যার কারণে ওইটা কাদার মধ্যে চাকা ঘুরতে থাকে, সামনের দিকে আগায় না। এখন এইটা কেন হয়? এটা হলো যে ফ্রিকশন যদি কম হয়ে যায়, তো বরফের মধ্যে কিন্তু তুমি গাড়ি চালাইতে পারবা না। কি কারণে? বরফের যে সারফেসটা আছে, এই বরফের সারফেসটা হলো, মানে এখানে ফ্রিকশন হলো একেবারে নেগলেক্টেড, মানে খুবই কম ফ্রিকশন। কেন ফ্রিকশন কম? যে এই যে বরফের যে সারফেসটা আছে, এই সারফেসটা একেবারে ফিল আপ থাকে, এখানে কোনো ফাঁকার জায়গা থাকে না। কিন্তু যদি আমরা এই যে ধরো রোডের কথা বিবেচনা করি, এখানে স্টোন ব্যবহার করা হচ্ছে, তো এরকম কিন্তু উঁচু নিচু থাকে, যে এক জায়গায় একটু উঁচু আরেক জায়গায় নিচু, মানে এই যে রোড যেগুলো ব্যবহার করতেছি,
হয়তো বা এরকম উঁচু নিচু উঁচু নিচু। তো যখন এইটার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, এটার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, তখন আর এটা পিছলায় না, মানে এগুলো এখানে ফ্রিকশন কাজ করে এই চাকা এবং এই রোডের মাঝখানে এক ধরনের ফ্রিকশন কাজ করে, মানে এই রাফনেস এর কারণে। আর এই যে উঁচু নিচু যেটা বলতেছি, রোড তো আর একেবারে 100% স্মুথ হয় না, তো এই উঁচু নিচু এটাই হলো রাফনেস। তাহলে এই রাফনেস যদি না থাকে তখন এই গাড়ি চলাচল করতে পারবে না, তখন ফ্রিকশন কম হবে। আবার যদি রাফনেস অনেক বেশি হয়ে যায় তখন আবার গাড়ি চলাচল করতে অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে। যার ফলে স্যার আমাদের এটা তো আমি জানি যে রাফনেস রাখা হয় আপনার ওই যে গাড়ি যখন চালানো হয়, চালানোর সময় তো স্যার যদি এক লেভেলে থাকে গাড়িটা তখন নাকি আপনার জিম ধরে যায়, ঘুমানো এসে পড়ে, তখন এই জন্য নাকি রাফনেস রাখা হয়। না না যে এটা ডিপ্লোমাতে যেরকম পড়ছে ওইরকম বাংলাদেশ গুলো যে এরকম রাফনেস এর কারণে আপনি যাতে করে জিমানোটা না আসে গাড়ি চালানো, গাড়ি ড্রাইভার যখন গাড়ি চালায়। এটার জন্য আসলে অনেক কিছু ব্যবহার করা হয়, যে মানুষের যে গাড়ি যখন চলে না তখন যাতে জিমায় না আসে। জি এটা দেখবা যে রোডটা, রাস্তা যেটা হয় এটা একেবারে 100% সোজা হয়। এরকম হয় যে যেগুলো অনেক বড় রাস্তা, কিন্তু এটা দেখবা যে কিছু দূর পর পর বাঁক নিচ্ছে। তো এই বাঁকগুলোও একটা জি একটা লিমিটের মধ্যে রাখা হয়, কারণ একটা গাড়ি যখন একেবারে ধরো সোজা চালাচ্ছে, তার কোনো স্টিয়ারিং ধরা লাগতেছে না, মানে সে তখন ঘুমায় যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সামনে যদি গিয়ে বাঁক থাকে তখন তার একটা আবার চেতন ফিরে আসবে। এইটা রাখা হয়। সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, সতর্ক থাকা লাগবে। আবার দেখবা যে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের মানে স্পিড ব্রেকার ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে এরকম স্পিড জি ব্রেকার ব্যবহার করা হয়, এগুলার ফলেও সে সতর্ক হয়। আবার দেখবা যে সামান্য কিছু, যে হ্যাঁ, স্পিড ব্রেকার তো ছোট মানে বড়, যেখানে হলো অনেক বেশি অবস্ট্রাকল থাকবে, বা স্কুল সামনে যদি জায়গাতে কোনো সাধারণত স্যার আমরা জানি যে আপনার স্কুল কলেজ মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ মসজিদ হ্যাঁ এগুলো বলতেছি, এগুলোর সাথে হ্যাঁ হ্যাঁ বলতেছি। রাখা হয়। তারপরে আরেক ধরনের রাস্তার জি মধ্যে দেখবা যে সাদা সাদা শুধুমাত্র দেওয়া হয়, মানে এই যে নিচে অনেকগুলা এরকম যেটার উপর দিয়ে চলার সময় এক ধরনের কম্পন ভাইব্রেশন সৃষ্টি হয়, ঠিক আছে। এই সাদা সাদা অনেক ধরনের মানে জি পেইন্টেড দেওয়া হয় এটার উপর দিয়ে, মানে যখন গাড়ি চলে, তো এটার উপর দিয়ে, মানে এটার কোনো কাজ নাই, মূলত আসলে এই যে ড্রাইভারকে সতর্ক করা, ঠিক আছে। এখন এই যে রাফনেস এর আমি যেটা বললাম, গাড়ির হ্যাঁ স্পিড লেভেলটা ঠিক করার জন্য আপনার ওই যে রাস্তার ভিতরে হাইওয়ে রোডের গুলোর ভিতরে স্পিড লেভেলের জন্য আপনি কিছু ওই যে রং দিয়ে ইয়ে করা হয় স্পিড লেভেলের জন্য বুঝলাম না। বিভিন্ন হাইওয়ে রোডে। স্যার যে আপনার ওই যে কথাটা বলছেন যে রং দিয়ে আপনার ইয়া থাকে যে স্পিড লেভেল ঠিক রাখার জন্য, যে রঙের মাধ্যমে স্পিডটা যাতে আপনার মানে যেখানে উঁচু মানে কমানো বাড়ানো হয়। হুম, বলো। স্যার আপনি কথা বোঝেন না মনে হয় স্যার। আমি বিভিন্ন আমি জায়গায় স্যার হ্যাঁ আপনার ওই হ্যাঁ যে স্পিড লেভেল বাড়ানো বা কমানো, যে কোন জায়গায় গেলে কমতে হবে স্পিডটা হুম হুম চিহ্ন থাকে, বিভিন্ন চিহ্নের মাধ্যমে বোঝানো হয়। হুম হুম। ওইটা আর কি স্যার, আমি ওইটা হচ্ছে কি, ওইটা ওটা আমি বুঝি নাই স্যার। ওইটা হলো সিগন্যালিং। আচ্ছা যাই হোক, সিগন্যালিং আমরা সম্পর্কে পড়বো, ঠিক আছে। আমি যেটা বুঝাচ্ছি আমি হলো যে তোমার এই যে ড্রাইভারের কনসিয়াসনেস ঠিক রাখার জন্য, বা তার মানে ইয়াটা মনটাকে এই গাড়ির দিকে ধরে রাখার জন্য অনেকগুলা এখানে সিস্টেম ব্যবহার করা হয়। যেটার একটা বলছিলাম যে ছোট ছোট একেবারে সামান্য কিছু উঁচু, ধরো এই যে রাস্তা চলতেছে, উপরে রাস্তা চলতেছে, আমি বলতেছি যে এখানে এক ধরনের মানে একেবারে সামান্য উঁচু, এরকম দেখবা যে অনেক ক্ষেত্রে মানে এই ধরনের লেয়ার দেয়া হয় অনেক কয়টা, মানে কিছু দূর পর পর। তো যখন জি এই 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 থাকে। এগুলার এগুলার উপর দিয়ে যখন গাড়ি চলা হয়, এগুলার উপর দিয়ে গাড়ি চলা হয়, তখন দেখবে এক ধরনের কাঁপুনি হয়, এখানে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, ঠিক আছে। তো এগুলা আসলে এগুলার কাজ তো আর মানে এগুলার স্পিড ব্রেকার না, স্পিড ব্রেকার তো অনেক মোটা হয় বা অনেক উঁচু হয়, ঠিক আছে। কিন্তু এই ছোট ছোট যেগুলো ব্যবহার করা হয় জি এগুলা ড্রাইভারের কনসিয়াসনেস ঠিক রাখার জন্য করা হয়। আর স্পিড ব্রেকার যেটা ব্যবহার করা হয় এটা তো থামায় দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আলটিমেটলি যেটা বলতেছি আমি, এই যে যে রাফনেস যেটা, রাফনেস তো হলো যে এই যে স্টোন, ধরো আমরা যে স্টোন গুলো ব্যবহার করতেছি, রাস্তা তো মানে একটু উঁচু নিচু থাকে, তাই না। তো এখানে যদি একেবারে সম্পূর্ণ ফিল আপ করে দিতাম জি বিটুমিন দ্বারা, বিটুমিন দ্বারা যদি সম্পূর্ণ ফিল আপ করে দিতাম, তাহলে কিন্তু এই যে ধরো এটা এটা একটা স্টোন, এটা একটা স্টোন, এই স্টোনের মাঝখানে যে যদি আমরা বিটুমিন দ্বারা সম্পূর্ণ ফিল আপ করে দিতাম, তখন কিন্তু একেবারে স্মুথ সারফেস হয়ে হয়ে যাইতো। তো এই স্মুথ সারফেস হইলে তখন এই গাড়ি আর চলাচল করতে পারতো না, হিউজ পরিমাণ স্লিপি হইতো, এবং অ্যাক্সিডেন্ট অনেক পরিমাণ বেশি হইতো। যার ফলে এই সারফেস রাফনেসটা আমাদের এডিকুয়েট রাখতে হবে, ঠিক আছে। এডিকুয়েট পরিমাণ সারফেস রাফনেস রাখতে হবে। হ্যাঁ, এটা গাড়ির তো এটা তো ইয়াটা ড্রাইভার, রাখার জন্য। হ্যাঁ এটা তো ড্রাইভারের মানে ইয়ার জন্য কাজ করবে, কারণ হলো কি বলে, তবে এইটা তো আর খুব বেশি একটা পরিমাণ কাঁপুনি হয় না। তো সারফেস রাফনেসটা মূলত ওই যে ফ্রিকশনের জন্য করা হয়, ঠিক আছে।
আচ্ছা, এখন তারপরে জি যেটা স্যার। আসতেছি আমাদের বেসড অন স্ট্রাকচারাল পারফরমেন্স, স্ট্রাকচারাল বিভিন্ন পারফরমেন্সের উপর ভিত্তি করে আমাদের রোড পেভমেন্ট এগুলাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো রোড পেভমেন্ট এটা কিভাবে ভাগ করা হয়, একটা হলো ফ্লেক্সিবল পেভমেন্ট। তো ফ্লেক্সিবল পেভমেন্ট এই যে আমরা ধরো তোমাদের ভার্সিটির সামনে যে রাস্তাটা আছে বিটুমিন দ্বারা যে রাস্তাগুলো হয় এটা হলো ফ্লেক্সিবল পেভমেন্ট। আচ্ছা, ইজ ওয়ান হুইচ হ্যাজ লো ফ্লেক্সুরাল স্ট্রেংথ, তার মানে এটা একেবারে শক্ত না। ফ্লেক্সুরাল পেভমেন্ট যেটা ব্যবহার করা হয় এটা অনেক বেশি মানে একেবারে যে শক্ত এরকম না, এটা হলো বিটুমিন ব্যবহার করা হয়। বিটুমিন কিন্তু মানে এটার একটা প্রপার্টি আছে, ডাক্টিলিটি, মানে এটা টানলে কিন্তু বড় হয়। আবার যখন টেম্পারেচার হয়, টেম্পারেচার হলে এটা নরম হয়ে যায়, সফট হয়ে যায়, ঠিক আছে। তো এই ধরনের দা পেভমেন্ট ডিফেক্ট ইফ দা ডিফেক্ট, আচ্ছা ইফ দা সাবগ্রেড ডিফেক্ট, আচ্ছা তো এই ধরনের পেভমেন্ট যেগুলো ব্যবহার বিটুমিনের যে পেভমেন্ট গুলো এগুলো হলো ফ্লেক্সুরাল পেভমেন্ট। এখন ফ্লেক্সুরাল পেভমেন্ট কেন নষ্ট হয়ে যায়? ফ্লেক্সুরাল পেভমেন্ট নষ্ট হয় সাবগ্রেড লেয়ার যদি নষ্ট হয়, ঠিক আছে। তো সাবগ্রেড কি, সাববেস কি, বেস কি, এগুলো আমরা একটু পরে সামনে জানবো। আর রিজিড পেভমেন্ট অনেক দেখবা যে কংক্রিটের যে পেভমেন্ট গুলো ব্যবহার করা হয়, তাহলে ইজ দা ওয়ান উইথস্ট্যান্ড লোড ফ্রম দা ফ্লেক্সার, আচ্ছা ফ্লেক্সারাল অর বিম স্ট্রেংথ ওভার ইরেগুলার সারফেস। মানে হলো যে এটা রিজিড পেভমেন্ট হলো সিমেন্ট কংক্রিট যেগুলো পেভমেন্ট ব্যবহার করা হয় এটা হলো রিজিড পেভমেন্ট, যেটা হলো অনেক বেশি শক্ত থাকে, মানে হলো একেবারেই এটা কঠিন। এটা হলো মানে ফ্লেক্সারাল, মানে এটা হলো যে একেবারে যে লো ফ্লেক্সারাল স্ট্রেংথ, এটা হলো ফ্লেক্সারাল স্ট্রেংথ খুব কম। তারপরে সেমি রিজিড পেভমেন্ট, তাহলে রিজিড একেবারে শক্ত না কিন্তু সেমি রিজিড, ঠিক আছে। তাহলে এটা হলো ফ্লেক্সারাল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্টের মাঝামাঝি কোনো প্রশ্ন নেই। আরেকটা হলো কম্পোজিট পেভমেন্ট, এটা হইতে পারে যে মানে ফ্লেক্সারাল কিছু অংশ থাকতে পারে আবার রিজিড কিছু অংশ থাকতে পারে। আচ্ছা, আমরা এগুলা ছবি দেখলে ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা যদি আসি এই যে ফ্লেক্সিবল পেভমেন্ট, দেখো ফ্লেক্সিবল পেভমেন্ট এটা কিন্তু এই যে বিটুমিনাস সারফেস, ঠিক আছে। তো এই বিটুমিনাস পেভমেন্ট এগুলা যেগুলো ব্যবহার করা হয় এগুলো হলো ফ্লেক্সিবল পেভমেন্ট। এটা একেবারে যে একেবারে 100% খুব শক্ত এরকম না। তো এখানে এই যে যে মানে স্টোন গুলা ব্যবহার করা হয় এগুলা মাঝখানে পর্যাপ্ত পরিমাণ ভয়েড থাকে, যার ফলে আমরা জানি যে যখন টেম্পারেচার বৃদ্ধি পায় বা টেম্পারেচার কমে বা যখন ধরো বরফ হয়ে যায়, মানে বরফের যখন অনেক বেশি টেম্পারেচার কমে যায়, তো টেম্পারেচার বৃদ্ধির ফলে যে কোনো ম্যাটেরিয়ালস এটা হয়তোবা মানে দৈর্ঘ্য বাড়ে অথবা দৈর্ঘ্য কমে। তো দৈর্ঘ্য এই বাড়ে এবং কমের মধ্যে আমরা রেল লাইনের মধ্যে দেখেছি যে মাঝখানে ফাঁকা রাখা হয়। টেম্পারেচার যখন বৃদ্ধি পায় তখন এটার দৈর্ঘ্য বেড়ে যায়, আবার যখন টেম্পারেচার কমে যায় দৈর্ঘ্য কমে যায়, যার ফলে এখানে মাঝখানে ফাঁকা রাখা হয়। কিন্তু এই যে ফ্লেক্সিবল পেভমেন্ট এটা মাঝখানে কিন্তু কোনো জয়েন্ট রাখা হয় না, কেন রাখা হয় না? তো এইটাই যে বলতেছি যে এটার মাঝখানে যে আমরা স্টোন গুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা থাকে। তো যখন টেম্পারেচার বাড়বে এই রাস্তা যদি বেড়েও যায় তারপরে ওই যে ফাঁকা জায়গাগুলো তখন ভয়েড দ্বারা পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এই ভয়েড দ্বারা পূর্ণ হয়ে যায়, যার ফলে আর কোনো এটা সমস্যা হয় না। কিন্তু এই যে রিজিড পেভমেন্ট, এটা দেখো এই পাশে একটা রিজিড পেভমেন্ট, মানে এটা হলো এই যে সিমেন্ট কংক্রিট, এটা কিন্তু সিমেন্ট কংক্রিট। তো এই রিজিড পেভমেন্ট এটার মাঝখানে কিন্তু জয়েন্ট রাখা হয়, এই যে কিছু দূর পর পর জয়েন্ট রাখা হয়, ঠিক আছে। তো এই জয়েন্ট রাখা হয় কেন? যখন এটা টেম্পারেচার বৃদ্ধি পাবে, যখন এটা বড় হয়ে যাবে, মানে এদিকে যখন বড় হয়ে যাবে যাতে করে এখানে এক্সট্রা কোনো লোড না আসে, এক্সট্রা কোনো স্ট্রেস ডেভেলপ না হয়, যার কারণে ওই ফাঁকা রাখা হয়। যতটুকু বড় হয়ে যাবে ওই ফাঁকা জায়গাটা যাতে ফিল আপ হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো হলো রিজিড পেভমেন্ট। তাহলে আমরা আরো যদি ফিগার দেখি, দেখো এটা রিজিড পেভমেন্ট, এই যে সিমেন্ট কংক্রিটের পেভমেন্ট এটা। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ রুহুল আমিন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন কয়টা বাজে, তুমি এখন আসলা? স্যার আমি ভাবছি স্যার 10:20 ক্লাস, কিন্তু এখন ঢুকে দেখি স্যার 9:30 ছিল ক্লাসটা। আচ্ছা, এরকম মানে কি বলে অসচেতন হলে তাহলে কিভাবে মিস্টেক হয়ে হবে গেছে স্যার, বলো? তুমি এরকম মিস্টেক হয়ে অনেক গেছে স্যার। অনেক অনেকদিনই দেখলাম তোমাকে যে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে আসো, এটা কি মানে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য? আমি কিন্তু প্রেজেন্ট দিব, আমি তো বলছি যে 15 মিনিট পর আমি এটা কাউন্ট করব, আর এগুলা রেকর্ড থাকে আমার, সুতরাং মানে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা কাজ করো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে যেটা আসতেছে যে এখন আমরা যে ফ্লেক্সিবল পেভমেন্ট বা রিজিড পেভমেন্ট যেটা বলতেছি, এটার অনেকগুলা লেয়ার থাকবে। এখন দেখতেছি যে লেয়ারস অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। দেখো ফ্লেক্সিবল পেভমেন্ট যেখানে হলো যে
প্রথম থাকবে ন্যাচারাল সয়েল, যেটা একেবারে যে সবার নিচে যেটা থাকতেছে এটা হলো সাবগ্রেড সয়েল, ঠিক আছে। তো সাবগ্রেড মানে হলো যে এটা স্বাভাবিক যে মাটি, একেবারে মাটি মানে নিচে সম্পূর্ণ যে মাটি, তার উপরে থাকবে সাববেজ, সাববেজ কোর্স। তো সাববেজ কোর্স হলো যে মাটির উপরে যে স্টোনের যে লেয়ার গুলা দেওয়া হবে, বা এখানে আরো অনেকগুলা মাটির উপরে আমাদের জানি যে বালি দেওয়া হয়, তারপরে গিয়ে তারপরে স্টোন দেওয়া হয়, তারপরে এটা হলো সাববেজ। তারপরে আছে বেস কোর্স। তো বেস কোর্স এখানে স্টোনের লেয়ার দেওয়া হবে। তারপরে আছে কংক্রিট পেভমেন্ট, কংক্রিট পেভমেন্ট যে বিটুমিনের যে পেভমেন্ট দেওয়া হয়। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এখানে যেটা জেনে রাখা দরকার, যে এখানে যে লেয়ার গুলা, এখানে হলো উপরে কংক্রিট পেভমেন্ট বা এটাকে ওয়ারিং কোর্স বলা হয়, তারপরে বেস কোর্স, সাব বেস কোর্স, তারপরে যেটা আসতেছে সাবগ্রেড, ঠিক আছে। তারপরে ন্যাচারাল সয়েল, আরো অনেকগুলো থাকতে পারে, যে ইমপ্রুভ সাবগ্রেড সয়েল, ইমপ্রুভ সাববেস সয়েল, মানে ইমপ্রুভ সাববেজ কোর্স। তো এগুলা আরো কয়েকটা আসতে পারে, কিন্তু মানে মেইন বেসিক যেটা, বেসিক হলো এই চারটা। তাহলে উপরে হলো ওয়ারিং কোর্স, তারপরে বেস কোর্স, সাববেস কোর্স, তারপরে সাবগ্রেড কোর্স, ঠিক আছে, বা সাবগ্রেড বা ন্যাচারাল সয়েল। আচ্ছা, এখন কম্পারিজন অফ রিজিড এন্ড ফ্লেক্সিবল পেভমেন্ট। তাহলে এই যে আমরা দেখলাম রিজিড পেভমেন্ট যেটা হলো যে সিমেন্ট কংক্রিটের মাধ্যমে আমরা তৈরি করতেছি, আর ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা হলো বিটুমিনের মাধ্যমে করতেছি। তো এইটার মধ্যে কম্পারিজন কি? আচ্ছা, তোমাদের ইয়া শেষ হবে কয়টায়? 10টা? ক্লাস শেষ স্যার, টাইম শেষ, 7 মিনিট ওভার মনে হয়। 10টা 20-এ তো শেষ হওয়ার কথা, তাই না? তো 40 মিনিটে না? ক্লাস 40-এ? এতদিন ক্লাস কি 40 মিনিটের করো? আচ্ছা, 50 মিনিটের ক্লাস, 40 ঠিক মিনিট আছে। তো স্যার করতে। আচ্ছা, তাহলে এখানে আহ আমরা আর আর আছে কি? আচ্ছা, এইটা আরেকটু আছে। আচ্ছা, ঠিক আছে, এই অংশ থেকে আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ওই লেয়ার অফ ফ্লেক্সিবল পেভমেন্ট আর 3টা স্লাইড এটার মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।